ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত 6.1 এর পূরক কোণ। পূরক কোণের বৈশিষ্ট্য। পূরক কোণ বলতে পূরক কোণের আমরা আজকের লেকচারে বৈশিষ্ট্যটা পড়বো। পূরক কোণের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো দেখো, তোমরা হয়তো মনে করতে পারো বৈশিষ্ট্য পড়ার কি দরকার আছে। আসলে এই বৈশিষ্ট্য পড়ার দরকার আছে, কারণ একটা বৈশিষ্ট্য না পড়লে আমরা কিন্তু এই কোণটা সম্পর্কে সঠিকভাবে ধারণা পাবো না। তো এই কোণটা সম্পর্কে যদি সঠিকভাবে আমাদের ধারণা পেতে হয়, তাহলে অবশ্যই আমাদের কোণের বৈশিষ্ট্যটা খুব ভালো করে জানতে হবে। তাহলে দেখেন, এখন কোণের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। আগে পূরক কোণ, আমরা একটা পূরক কোণ যদি আঁকি এখানে, তো আমরা এভাবে যদি পূরক কোণটা তোমাদের বইয়ের মতো করে এঁকে নেই, যে যেমন ধরো এই এখানে এ আর হচ্ছে ও, এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এভাবে একটা টান দিলাম, এটা হচ্ছে সি। তাহলে এখানে দেখো, এই যে একটা কোণ তৈরি হয়েছে, আর এখানে আরেকটা কোণ আছে, এখানে আরেকটা কোণ আছে। এই যে দুইটা কোণ, এই দুটো কোণ মিলে হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে পূরক কোণের সংজ্ঞাটা কি ছিল? পূরক কোণের সংজ্ঞা ছিল, যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রির সমান হয় তখন তাকে পূরক কোণ বলে। তাহলে দুইটা কোণের যোগফল, এই দুইটা মিলিয়ে হইতে হবে কত? এই দুইটা কোণের যোগফল, মানে এই দুইটা কোণের যোগফল হইতে হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে পূরক কোণ। এখন সেটা, এই কোণটা হতে পারে 60 ডিগ্রি, এই কোণটা হতে পারে 30 ডিগ্রি, তাও সমস্যা নাই। এই কোণটা হতে পারে 45, এটাও হতে পারে 45, কারণ 45 আর 45 যোগ করলে 90 হয়। তো এই হচ্ছে আমাদের পূরক কোণের সংজ্ঞা। তাহলে পূরক কোণের সংজ্ঞা যখন আমরা পড়লাম, এখন আমরা দেখব যে পূরক কোণের বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে। দেখেন, পূরক কোণের বৈশিষ্ট্যটা আমরা একটু, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। দেখো, পূরক কোণের বৈশিষ্ট্য 1 নাম্বার দিয়ে লিখবো, পূরক কোণের পূরক কোণ পূরক কোণ দ্বয়ের শীর্ষবিন্দু কি হইতে পারবে? ভিন্ন হইতে পারে। ভিন্ন হতে পারে। আচ্ছা, তারপরে 2 নাম্বার, পূরক কোণ দ্বয়ের পূরক কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে। পূরক কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে। তারপরে 3 নাম্বার, পূরক কোণ দুইটির সাধারণ বাহু থাকলে সাধারণ বাহু থাকলে সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব। যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব। 4 নম্বর, এরপর লেখো, পূরক কোণ দ্বয়ের বাহু সাধারণ
না থাকলেও না লেও সাধারণ বাহু যদি না থাকে, না থাকলেও শীর্ষ সাধারণ হতে পারে, সাধারণ হতে পারে। আচ্ছা, এই যে আমরা চারটা বৈশিষ্ট্য লিখলাম, পূরক কোণদ্বয়ের শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে। এখন এক একটা বৈশিষ্ট্যের ব্যাখ্যা আমি তোমাদের দিব। পূরক কোণদ্বয়ের শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে কিরকম? এই যে এ এ এওসি, দেখো এওসি এইটার আবার বিওসি, এই বাহুটা হচ্ছে শীর্ষবিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে এই বাহুটা, মানে এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু। তাহলে দেখেন তো, এই যে এ ও সি, এটা হচ্ছে কোণের ইয়ে, এও সি, এও সি এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও বিন্দু। মানে দুইটা সরলরেখা যে বিন্দুতে মিলিত হবে, মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করবে, তাহলে একটা কোণ উৎপন্ন করছে, এই একটা সরলরেখা, ও একটা সরলরেখা, ও সি একটা সরলরেখা, ও বিন্দুতে একটা বিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুটাই মিলিত হবে ওই বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। দুইটা সরলরেখা একটা কোণ তৈরি করার জন্য যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। আশা করি বুঝতে পারছেন। তাহলে কোণ তৈরি করছে এই এ ও সি, তাহলে কি হতে পারে? পূরক কোণদ্বয়ের শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে। তাহলে এখন এই শীর্ষবিন্দুটা ভিন্ন কিভাবে? এই কোণের ক্ষেত্রে যেমন ধরো, তাহলে আমরা এইভাবে নিলাম, যেমন ধরো এ ও সি এই একটা কোণের, হ্যাঁ, আবার আমি আরেকটা কোণ নেই, হ্যাঁ, যে এরকম দিয়ে এখানে আরেকটা কোণ নেই, তাহলে বি ও ই, তাহলে এই একটা কোণ, ও না দিয়ে ই এফ দাম। দেখো বিএফ আর ইএফ এই দুইটা কোণে, মানে দুইটা সরলরেখার একটা বিন্দু হচ্ছে এফ, এফ বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এইটা যদি হয় 30 ডিগ্রি, এটা যদি হয় 30, আর এটা যদি হয় 60, তাহলে এখন এই কোণ আর এই কোণ দুইটার যোগফল কত? 90। এই যোগফল 90, তার মানে কি এটা প্রত্যেকটারই, এটা শীর্ষবিন্দু ও এটা শীর্ষবিন্দু এফ, তার মানে কি শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে, আলাদা হতে পারে। তার মানে এই কোণের শীর্ষবিন্দু একটা, ওই কোণের শীর্ষবিন্দু একটা। এই জন্য বলা হয়েছে 2 নম্বর, অর্থাৎ 1 নম্বরে পূরক কোণের শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে, মানে আলাদা হইতে পারে। এই হচ্ছে পূরক কোণের শীর্ষবিন্দু আলাদা। ঠিক আছে, অর্থাৎ দুইটা কোণ মিলে হবে 90, যদি দুইটা কোণ মিলে 90 হয় তখনই সেটা হবে পূরক কোণ। গেল আমাদের 1 নাম্বারটা। পূরক কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই যে 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 60 যোগ 30 সমান সমান কত হয়েছে? 90। তাহলে এখন এই দুইটা কোণ কিন্তু একত্রিত যদি করি, তাহলে এখানে লিখলাম আমি, দেখো এটা লিখলাম 60 ডিগ্রি, এটা লিখলাম 30 ডিগ্রি, তাহলে 60 আর 30 যোগ করলে কত হয়েছে? 90। 60 আর 30, এই 60 যোগ 30 ইকুয়াল 90। তার মানে কি এই দুইটা কোণ মিলেই হয়েছে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে পূরক কোণ। আশা করি বুঝতে পারছেন। এরপর বলছে পূরক কোণ দুইটি সাধারণ বাহু থাকলে, সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব। পূরক কোণের, এই পূরক কোণের একটা সাধারণ বাহু আছে। সাধারণ বাহু কাকে বলে? দুইটা কোণকে প্রকাশ করার জন্য একটা মাত্র সরল রেখা ব্যবহার করা, একটা মাত্র রশ্মি ব্যবহার করছি। ওসি, এই ওসি হচ্ছে একটা রশ্মি, কোণ হইছে দুইটা, তাহলে দুইটা কোণের জন্য আমার হিসাবে কি দুইটা, এই একটা কোণ আর এই একটা কোণ, তার মানে কি এই একটা বাহু আর এই একটা বাহু, দুইটা বাহু হওয়া লাগছে না? এখন যদি এই বাহু দুটো একই মাপের হয়, একই মাপের হলে আমি এটার উপরে বসাইতে পারি, অর্থাৎ এই ওসি মিলাই দিতে পারি। মিলাইয়া দিলে তাহলে কি হবে? এই যে ওসি রশিটা, এই ওসি রশিটাই হচ্ছে এটা সাধারণ বাহু, ওসি রশিটাই হলো এটা সাধারণ বাহু। তাহলে এটাই বলা হয়েছে পূরক কোণ দুইটি সাধারণ বাহু থাকলে, আছে সাধারণ বাহু, কি? ওসি হচ্ছে সাধারণ বাহু, এই ওসিটা হলো সাধারণ, সাধারণ বাহু। আচ্ছা, পাইছি আমি সাধারণ বাহু, হ্যাঁ, এই ওসি হলো সাধারণ বাহু। আচ্ছা,
সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটা বাহু, তাহলে এখন আমরা এই সাধারণ বাহু বাদ দিলাম, যে সাধারণ বাহু থাকবে না। অর্থাৎ সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব। তাহলে এখন আমি এই সাধারণ বাহুটা দিব না, সাধারণ বাহুটা আমরা মুছে ফেললাম। তাহলে সাধারণ বাহুটা যদি না দেই, তাহলে এখন দেখেন তো যে এখানে এই এটা এটার উপর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এখন ওবি কার উপরে লম্ব? ওবি লম্ব ও এ, ওবি ও এর উপরে লম্ব। এখন এটা যদি ঘুরাই দেই, এভাবে ঘুরাই ফেলাই, তাহলে সেই ক্ষেত্রে ঘুরাইলে আমি কি লিখতে পারি? এখানে এখানে দেই বি ও এখানে দেই এ। তাহলে এখন ঘুরাইলেও তো তাহলে কি পরস্পর লম্ব, এটাও 90 ডিগ্রি হলো, এটাও 90 ডিগ্রি। একথাই বলা হয়েছে যে পূরক কোণ দুইটির সাধারণ বাহু না থাকলে শীর্ষবিন্দু পূরক কোণ দুইটি সাধারণ বাহু না থাকলে সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটা বাহু থাকে তারা পরস্পর লম্ব। অপর যে দুইটা বাহু আছে তারা পরস্পর লম্ব। তাহলে এই যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু পরস্পরের উপরে লম্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বলা হয়েছে কি দেখেন, পূরক কোণ দ্বয়ের সাধারণ বাহু না থাকলে শীর্ষ সাধারণ হতে পারে। এখন এই পূরক কোণের যদি সাধারণ বাহু না থাকে তাহলে শীর্ষটা সাধারণ হইতে পারে। এটা আবার কি হলো? এই যে এইখানে এটা ছিল এইভাবে একটা পূরক কোণ, হ্যাঁ, তাহলে বলছে পূরক কোণের যদি সাধারণ বাহু না থাকে এদের শীর্ষবিন্দু কি? ও বিন্দু। এই শীর্ষবিন্দুটা সাধারণ হইতে পারে। সেটা কি রকম? তাহলে শীর্ষবিন্দু যদি সাধারণ হইতে পারে এই কথাটা বলে, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে হ্যাঁ শীর্ষ না থাকলেও এটা সাধারণ শীর্ষ হইতে পারে? এটা আমরা কিভাবে বুঝবো স্যার? অর্থাৎ দেখেন, ধরেন এই এখানে এই ও এ, এখানে এই সি কোণ, আচ্ছা, তাহলে এখন এখানে একটা কোণ আঁকলাম আর এভাবে একটা দিলাম, এখান দিয়ে একটা কোণ আঁকলাম। তাহলে এখন দেখো এইখানে একটা কোণ, এই কোণটা ধরলাম আমি 30, এই কোণটা দিলাম আমি 30 ডিগ্রি, এখান থেকে এটা দিলাম 60 ডিগ্রি। আমি ধরে নিয়েছি কি? তাহলে এখন দেখো এটা বি আর এটা ই। এখন দেখো তো এই যে বি ও ই, এই কোণের শীর্ষবিন্দু কি? ও বিন্দু। আবার এর শীর্ষবিন্দু ও বিন্দু, হ্যাঁ। আবার আমি যদি লিখি ও এ ও সি, এর শীর্ষবিন্দু কি? এর শীর্ষবিন্দু ও। তাহলে দুইটা কোণেরই একটা মাত্র শীর্ষবিন্দু, এই দুইটা কোণের যখন একটা মাত্র শীর্ষবিন্দু হবে তখনই এটাকে বলা হবে শীর্ষবিন্দু সাধারণ হতে পারে। পূরক কোণ দ্বয় বাহু সাধারণ না থাকলেও শীর্ষবিন্দু সাধারণ হইতে পারে। এটা হচ্ছে আমাদের এই পূরক কোণের বৈশিষ্ট্যের ভিতরে আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমার এই আমরা যে লেকচারটা করলাম অর্থাৎ পূরক কোণের বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি ধরে ধরে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে যদি তোমরা না বুঝো কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আমি আশিস স্যার, অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।